ব্রাজিল আর বাংলাদেশ এই দুটো দেশের নাম শুনলে আমাদের মাথায় কি আসে? সাধারণত ফুটবল আর ক্রিকেট, তাই না? কিন্তু পর্দার আড়ালে বাণিজ্যের দুনিয়ায় এই দুই দেশের মধ্যে এমন এক নতুন আর বিস্ময়কর গল্প তৈরি হচ্ছে যা হয়তো অনেকেই জানেন না। আজকের এই বিশ্লেষণে আমরা সেই গল্পটাই তুলে ধরব। তো এই যে এত বড় একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, এর পেছনের কারণটা কি? কেন এই অংশীদারিত্বটা এত গুরুত্বপূর্ণ? চলুন একটু গভীরে যাওয়া যাক। দেখুন, সংখ্যাটা হলো $400 কোটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দুই দেশের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের যে আগ্রহ, সেটা এখন এই বিশাল অঙ্কে এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিরাট অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। 2022 সালের বাণিজ্য চিত্রটা যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় সম্পর্কটা কেমন ছিল। বেশ একপেশে বললেই চলে। মানে ব্রাজিল থেকে মূলত আসত সয়াবিন আর বাংলাদেশ থেকে যেত নিটওয়্যার, কিন্তু এর ভেতরেই একটা বড়সড় ভারসাম্যহীনতা লুকিয়েছিল। এই দেখুন, ব্যবধানটা কি অসাধারণ! ব্রাজিলের রপ্তানি বাংলাদেশের চেয়ে 13 গুণেরও বেশি। এই যে বিশাল বাণিজ্য ঘাটতি, এটা কমানোই কিন্তু এই নতুন পার্টনারশিপের অন্যতম প্রধান একটা লক্ষ্য। আচ্ছা, এই যে এত বড় একটা পরিবর্তনের কথা আমরা বলছি, এটা সম্ভব করছে কারা? এর পেছনের মূল কারিগরি বা কে? চলুন পরিচয় করিয়ে দিই। নামটা হলো ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে BBCI। হ্যাঁ, এই বিসিসিআই হল সেই প্রতিষ্ঠান যারা দুই দেশের মধ্যে একটা সেতুর মতো কাজ করছে। প্রাতিষ্ঠানিকভাবে এই পুরো অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি কিন্তু তারাই। তাদের লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। কাজটা শুধু কেনা বেচা বাড়ানো নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নেটওয়ার্কিং হবে, একে অপরের কথা শোনা হবে আর জ্ঞানের আদান প্রদান হবে। বিসিসিআইয়ের কাজের ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অনেকগুলো দিক নিয়ে তারা কাজ করে। তবে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এই পয়েন্টটা, সাংস্কৃতিক বিনিময় প্রসার। তারা আসলে বিশ্বাস করে যে শুধু টাকার লেনদেন দিয়ে সম্পর্ক মজবুত হয় না, এজন্য একে অপরের সংস্কৃতিকে বোঝাটাও খুব জরুরি। তো এতক্ষণ তো আমরা তত্ত্বের কথা বললাম। এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখি কিভাবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে। এই যে দেখছেন, সাও পাওলোতে অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ এক্সপো 2025-এর সার্কুলার। এটাই হলো সেই প্ল্যাটফর্ম যার মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে একদম নতুন একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এটা শুধু একটা মেলা না, এর পেছনে একটা বড় কৌশলগত চিন্তাভাবনা আছে। এই টেবিলটা দেখলেই বোঝা যায় বিসিসিআই কতটা পরিকল্পিতভাবে কাজ করছে। দেখুন, রপ্তানিকারকদের জন্য যেমন পণ্য দেখানোর সুযোগ আছে, তেমনি যারা আমদানিকারক তাদের জন্য সরাসরি ব্যবসায়িক মিটিং আর নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মানে দুই পক্ষকেই এক ছাদের নিচে নিয়ে আসা হচ্ছে। আর কারা অংশ নিচ্ছে এই এক্সপোতে? শুধু তৈরি পোশাক? একদমই না। আইটি, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাত খাবার, এমনকি হস্তশিল্প পর্যন্ত। এখান থেকেই কিন্তু একটা বড় বার্তা পাওয়া যায়। বাংলাদেশ এখন আর শুধু একটা পণ্যের উপর নির্ভরশীল নয়, তার রপ্তানির ঝুলি এখন অনেক বড় এবং বৈচিত্র্যময়। তার মানে আসল ব্যাপারটা হলো, এই পার্টনারশিপ কিন্তু শুধু প্রচলিত পণ্যের গণ্ডিতে আটকে থাকছে না, এটা একটা নতুন, অনেক বেশি মূল্যবান দিকে মোড় নিচ্ছে। কিন্তু একবার ভাবুন তো, যদি এই বাণিজ্যের ভবিষ্যৎ জাহাজের কন্টেইনারে না থাকে, যদি ব্যাপারটা আরও অন্যরকম হয়? এই তুলনাটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে সয়াবিন, তুলা, পোশাক, মানে প্রথাগত বাণিজ্য, আর অন্যদিকে চলচ্চিত্র সহ প্রযোজনা, ডিজিটাল স্টোরি টেলিং, অ্যানিমেশন। এটা কিন্তু শুধু পণ্যের বদল না, এটা আসলে চিন্তাভাবনার একটা বিশাল পরিবর্তন। এখানে ভৌগোলিক দূরত্ব কোনো বাধাই নয়, মেধা আর সৃজনশীলতাই হয়ে উঠছে আসল মুদ্রা। আর এটাই এই সম্পর্কের সবচেয়ে চমকপ্রদ দিক। দুই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার সুযোগটা কিন্তু সত্যিই অসাধারণ। ভাবুন একবার, একদিকে ব্রাজিলের বিশ্বমানের প্রযুক্তি আর অ্যানসিনের মতো শক্তিশালী ফান্ডিং সিস্টেম, আর অন্যদিকে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র নীতি 2017 আর আধুনিক হতে থাকা এফটিসি। এর মানে কি? মানে হলো, ব্রাজিলের টেকনিক্যাল দক্ষতার সাথে বাংলাদেশের গল্প বলার ঐতিহ্য মিলে এমন কিছু তৈরি হতে পারে যা সারা বিশ্বের দর্শকদের নাড়া দেবে। আর ঢাকা বা রিওর মতো ফিল্ম ফেস্টিভ্যালগুলো তখন শুধু উৎসবের মঞ্চ থাকবে না, হয়ে উঠবে এক একটা বাণিজ্যিক কেন্দ্র। আচ্ছা, সৃজনশীল অর্থনীতির কথা তো হলো, এবার চলুন একটু বাস্তবতার দিকে তাকাই। ব্রাজিলের যে বিশাল ভোক্তা বাজার, সেখানে বাংলাদেশি ব্যবসার জন্য ঠিক কি সুযোগ অপেক্ষা করছে? 21.3 কোটি। এটা হলো ব্রাজিলের জনসংখ্যা। মানে এটা শুধু একটা দেশ নয়, এটা একটা সুবিশাল ভোক্তা বাজার। আর এই সংখ্যাটা দেখুন, $346 বিলিয়ন।
এটা হলো 2024 সালে ব্রাজিলের ই-কমার্স বাজারের সম্ভাব্য আকার। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসার সুযোগ যে এখানে কতটা বিশাল তা এই একটা সংখ্যায় বলে দিচ্ছে। ব্রাজিলের বাজারে এখন কিছু বিশেষ ট্রেন্ড খুব শক্তিশালী, যেমন সেখানকার ক্রেতারা এখন টেকসই আর স্বাস্থ্যকর পণ্যের দিকে ঝুঁকছে। তারা জানতে চায় তাদের কেনা পণ্যটা কিভাবে তৈরি হয়েছে, আর এখানেই বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটা বিরাট সুযোগ, কারণ তারা সরাসরি এই চাহিদাগুলো পূরণ করতে পারে। সাথে তো বিশাল ডিজিটাল বাজার আর পিক্সের মতো আধুনিক পেমেন্ট সিস্টেম আছে। তো এত সব আলোচনার পর চলুন এবার একটু পেছন ফিরে পুরো ছবিটা দেখি। বিশ্বমঞ্চে এই অংশীদারিত্বের তাৎপর্যটা আসলে কতটুকু? ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তিনি বলছেন, ব্রাজিল হতে পারে লাতিন আমেরিকায় বাংলাদেশের প্রবেশের দরজা, আর ঠিক একইভাবে বাংলাদেশও হতে পারে দক্ষিণ এশিয়ায় ব্রাজিলের পণ্যের হাব। এটা শুধু দুই দেশের বাণিজ্য নয়, এটা আসলে দক্ষিণ গোলার্ধের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটা চমৎকার মডেল হয়ে উঠছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন উদীয়মান অর্থনীতিগুলো নিজেরাই তাদের বাণিজ্যের নিয়ম লিখছে, তখন ভবিষ্যতের সংজ্ঞাটা দেবে কোন নতুন অংশীদারিত্বগুলো? বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ হয়তো আর পুরনো পথে হাঁটবে না, বরং ব্রাজিল আর বাংলাদেশের মতো দেশগুলো তৈরি করা নতুন পথেই চলবে। ভাবনার বিষয়, তাই না?